চট্টগ্রাম সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কমিশনের। রাজধানীতে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করায় দুর্ভোগে নগরবাসী, এখতিয়ার না থাকায় তদারকি করতে পারছে না সিটি কর্পোরেশন। লবণের দাম হঠাৎ কমায় কক্সবাজারের ৪৮,০০০ প্রান্তিক চাষি লোকসানের মুখে, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এবং বৈশাখের আগেই রাজধানীতে বেড়ে গেছে ইলিশের দাম, প্রতি হালি বিক্রি হচ্ছে ৯,৫০০ টাকা পর্যন্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিদিনই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানাচ্ছে উভয় পক্ষ। এ কদিনে অন্তত ৮টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সবগুলো অভিযোগ গুরুত্বের সাথে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ২৮ এপ্রিল ভোট গ্রহণের তারিখ হিসেবে আইন অনুযায়ী ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। কিন্তু প্রচারণা শুরু না হলেও শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ জানানো। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসিরের বিরুদ্ধে ৫টি লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলমের চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। এর মধ্যে সবশেষ বুধবার দেওয়া একটি অভিযোগে নগরীর হোটেল পেনিনসুলায় ৩ জন মন্ত্রীর উপস্থিতিতে নাসিরের পক্ষে সভা আয়োজনের অভিযোগ আনা হয়েছে। ৩ জন মন্ত্রী মহোদয়গণ এবং অন্যান্য ১৪ দলের নেতৃবৃন্দ, এমপি মহোদয়গণ, সরকারি কর্মকর্তাবৃন্দ একসাথে যে মিটিংটা করেছে এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, আচরণবিধির লঙ্ঘন। মন্ত্রীরা যেই এলাকায় বাই ইলেকশন ডিক্লেয়ার করা হয় সেই এলাকাতেও হাজির হয় না, কনস্টিটিউশনালি বার আছে, কিন্তু তারা সেগুলোর তোয়াক্কা করেননি। অপরদিকে আজম নাসির সমর্থিত চট্টগ্রাম নাগরিক কমিটির নেতারা বলছেন প্রথম থেকে মঞ্জুর আলম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। তাদের দাবি হোটেল পেনিনসুলার বৈঠক ছিল দলীয় কর্মী সম্মেলন। রমজান আসছে, জিনিসপত্রের দাম কিভাবে থাকবে সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। নির্বাচন সম্বন্ধে যদি করতে হয় এটা ৯ তারিখের পর আমরা আরম্ভ করে দেব। উনি নির্বাচনী অফিস করছে এবং এই অফিসের বিরুদ্ধে আমরা অভিযোগ দিচ্ছি। আর সিমিলটেনিয়াসলি পদত্যাগের পূর্বেই উনি ক্যান্ডিডেচার ঘোষণা করছে। তবে উভয় পক্ষের দেওয়া অভিযোগ গুরুত্বের সাথে নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সবগুলো অভিযোগের তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। আমরা অবশ্যই তদন্ত করব। তদন্ত করে যদি দেখা যায় যে এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমাদের ব্যবস্থা নেওয়া থাকে আমরা ব্যবস্থা নেব। যদি অন্য কোনো অথরিটির ব্যবস্থা নেওয়া থাকে ওই অথরিটিকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্য, অথবা নির্বাচন কমিশনকে আমরা রিপোর্ট করব। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির, বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সুলাইমান আলম শেঠকে রোববার শোকজ করে নির্বাচন কমিশন। ৭ দিনের মধ্যে তাদের শোকজে জবাব দিতে বলা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর জিগাতলা, ট্যানারি মোড়, সনাতনগড়, সুলতানগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে গঠিত দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ড, যেখানে ভাঙা রাস্তাঘাট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সহ রয়েছে নানান সমস্যা। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন, তাই এলাকাবাসী চাইছেন একজন যোগ্য প্রতিনিধি। অন্যদিকে সম্ভাব্য প্রার্থীরাও কথা দিচ্ছেন পাশে থেকে সব সমস্যার সমাধান করবেন তারা। শাফিন জাহিদের রিপোর্ট। এমন দৃশ্যই বলে দিচ্ছে সামনের নির্বাচনের মধ্য দিয়ে যে প্রতিনিধি উঠে আসবেন সে হয়তো প্রস্তুত এর সমাধানে। সিটি কর্পোরেশন কর্মকর্তাদের উদাসীনতার কারণে এভাবেই দিনের পর দিন রাস্তার দুই ধারে পড়ে থাকে ময়লা আর আবর্জনা, কারণ তদারকি করার মতো নেই তেমন কেউ। আর এর মধ্যে দিয়েই প্রতিনিয়তই এলাকাবাসীকে করতে হচ্ছে চলাচল, যার ফলে স্বাস্থ্যের বিষয়টিও থেকে যাচ্ছে প্রশ্নের মুখে। শুধু তাই নয়, দক্ষিণের ১৪ নম্বর এ ওয়ার্ডে ঢুকতে গেলেই জিগাতলার ব্যস্ত এ রাস্তাটি যেন মাথা ব্যথার মূল কারণ। এখানে গত ৭ বছরেও একবারের জন্য হয়নি পিচ ঢালাই, আর এর ফল প্রতিনিয়তই ভোগ করছেন এলাকাবাসী। বিল্ডিং কনস্ট্রাকশন যে হচ্ছে তার অনেক মালামাল এখানে ওখানে পড়ে থাকে, যার জন্য ঘটের সৃষ্টি হয়। যে জায়গায় 5 দিন চালাতে ওই জায়গায় 2 দিন চালালে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। এছাড়াও সারা বছরই বেশ কিছু এলাকার রাস্তায় জমে থাকে নোংরা পানি, যার গন্ধও চলে যায় ঘরের ভেতরে। আর এর সমাধানে এলাকার মানুষগুলো অপেক্ষা করছেন একজন যোগ্য প্রতিনিধি বাছাইয়ের। ভাঙাচোরের মধ্যে নিজেরা চলতে পারি না,
রিক্সা গাড়ি চলতে পারে না। মানে আমাদের যে অসুবিধাটা, এটা আমার মনে হয় যে আমাদের এলাকার গণ্যমান্য যারা আছে ওরা হয়তো কি লক্ষ্য করে কিনা আমি ঠিক বলতে পারতেছি না। এদিকে 1.5 লাখ মানুষের এ ওয়ার্ডের সব সমস্যা আর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা আর হিসেব করছেন সম্ভাব্য প্রার্থীরাও। আমি যদি নির্বাচিত হই, আমার এই এলাকার সকলকে ঐক্যবদ্ধ করব এবং সকলের সাথে সকলের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করব। রাস্তাঘাট, তারপর সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, খেলার মাঠ নাই, কমিউনিটি সেন্টার নাই, যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধানের আমি চেষ্টা করব। সব সমস্যা চিহ্নিত করে সবাইকে নিয়েই নির্বাচনের পরবর্তী সময়ে এর সমাধানের চেষ্টা করবেন, এমন প্রতিশ্রুতিও উঠে আসে তাদের মুখ থেকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাদ পড়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আপিল করার জন্য রাজধানী সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে আসছেন। সেখানকার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার তানিন মেহেদির কাছে। তানিন, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সজল, আজকে সকাল 9টা থেকে মূলত ঢাকার যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিশেষ করে এখন আমি যে কোটিতে রয়েছি সম্মেলন, সেখানে যেসব কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা বাদ পড়েছিলেন তাদের পক্ষে তারা আপিল করতে এসেছেন এবং সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত 8 জন প্রার্থী তারা এখানে আপিল করেছেন তাদের প্রার্থিতা বৈধর পক্ষে। এবং এখন পর্যন্ত এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি রয়েছে, সেই উত্তর সিটি কর্পোরেশন থেকে 4 জন প্রার্থী এবং এর মধ্যে 1 জন মেয়র প্রার্থী রয়েছেন এবং 2 জন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী এবং বাকি যে 1 জন রয়েছেন তিনি সাধারণ যে কাউন্সিলর রয়েছে সেই সাধারণ কাউন্সিলর। আর এর অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানেও 4 জন প্রার্থী আপিল করেছেন এবং এর মধ্যে 3 জন সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন এবং 1 জন সাধারণ কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণের কোনো মেয়র প্রার্থী কিন্তু আজকে আপিল করেননি। সজল, আপনি হয়তোবা জানেন যে গতকালকে ঢাকা দক্ষিণের যে কাউন্সিলর মেয়র প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, তার পক্ষে আপিল করা হয়েছিল এবং উত্তরের বিএনপি সমর্থিত যিনি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু, তিনি আপিল করেছিলেন। তো সেই বিষয়ে কিন্তু আজকে পর্যন্ত কোনো শুনানি হয়নি এবং এখানে বিভাগীয় কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে আগামীকালকে তাদের বিষয়ে প্রার্থিতা বাতিলের বা বৈধতার বিষয়ে শুনানি হবে এবং বিশেষ সেই শুনানিটি শুরু হবে সকাল 9:30 থেকে এবং আজকে সকাল 9টা থেকে যে আপিল যারা করছেন প্রার্থীরা, সেই আপিলটি চলবে বিকেল 5টা পর্যন্ত এবং আগামীকাল সকাল 9টা থেকে একইভাবে আপিল শুরু হবে এবং শুনানি চলবে সকাল 9:30 থেকে শুরু হবে আগামীকালকে। তো সজল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সজল, তানিন, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে যে বাদ পড়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা আপিল করার জন্য রাজধানী সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসছেন। সেখানকারই সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। রাজধানীতে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করছে ডিপিডিসি ও ওয়াসা সহ বিভিন্ন সরকারি সংস্থা। ব্যস্ততম এসব রাস্তা একাধিকবার খোঁড়াখুঁড়ির কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে উন্নয়নের স্বার্থেই এই খোঁড়াখুঁড়ি। এদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন আইনি এখতিয়ার না থাকায় খোঁড়াখুঁড়ি সংস্থার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে তদারকি করতে পারছেন না তারা। এমআর আমিনের রিপোর্ট। 10 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের উল্টো দিকের রাস্তায় দুপুর পর্যন্ত খোঁড়াখুঁড়ির পর তা আবার মাটি ফেলে ভরাট করা হয়। ভরাটের কারণ জানতে চাইলে দিনে কাজ করা যাবে না বলে সিটি কর্পোরেশনের নির্দেশনার কথা জানালেন কন্ট্রাক্টর। সকালে মাটি কাটা শুরু করছি, ইতির মধ্যে সিটি কর্পোরেশন লোক আসছে যে কাটা হবে রাত্রে কাটতে হইব, রাত্রে ভরতে হইব। এদিকে গুলশান 1-এর 126 নম্বর সড়কে ডেস্কো ও মোহাম্মদপুর সাব স্টেশন থেকে লালমাটিয়া এলাকা পর্যন্ত ডিপিডিসি কেবল লেইং এর জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা খোঁড়ে। এমনকি ওয়াসা, ফাইবার অপটিক, বিটিসিএল এর পক্ষ থেকেও বারবার রাস্তা খোঁড়া হয়। এতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এমন জাম হয় কি মানুষ চলতে পারে না, মানুষ অনেক ড্রেনে পড়ে যায়। বর্ষাকাল আসা ড্রেন করা মানে এটা হলো সরকারের একটা কাজ দেখানি, আর একটা হলো কন্ট্রাক্টর লাভবান। যখন তখন যার ইচ্ছে হবে সেই রাস্তা খুঁড়ে ফেলবে, তাহলে তো আমরা যারা সাধারণ মানুষ যারা হেঁটে চলি তারা কোন দিক দিয়ে হাঁটবো? এদিকে অপরিকল্পিত এই মেগা সিটির কাজ করতে গেলে কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানিয়েছে সেবা সংস্থাগুলো। প্রচুর পরিমাণে এখানে অবৈধ লাইন নিতে গিয়ে ফুটা করা আছে, সেই ফুটো দিয়ে ময়লা ঢুকে এই যুগে কাজে আপনি কোনো অবস্থাতেই সাস্টেইনেবল এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি পানি না। ইন্টেনশনালি কাউকে আমরা ভোগান্তি করাই না, তবে হ্যাঁ জনদুর্ভোগ হয়। গত
বর্ষাকালের আগে আমরা নিয়েছি উদ্যোগ সিটি কর্পোরেশন থেকে পারমিশন, তারা দেয় নাই, এটা ওয়ান পয়েন্ট সার্ভিসে হ্যান্ড ওভার করছে, তারপরে ওয়ান পয়েন্ট সার্ভিস থেকে কিছুদিন আগে আমরা পারমিশন পাইছি। তবে আইনি ক্ষমতার সীমাবদ্ধতার কারণে খোঁড়াখুড়ি নিয়ন্ত্রণে সব সংস্থার সাথে পুরোপুরি সমন্বয় করতে পারছে না সিটি কর্পোরেশন। ইউটিলিটি সার্ভিসগুলি কোন দিক দিয়ে কার লাইন গেছে কিভাবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে নাই। সিটি কর্পোরেশনকে যদি অথরিটি দেওয়া হয় এবং সেভাবে ক্ষমতায়ন করা হয়, সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের খবরদারি থাকবে। এভাবে একই রাস্তা সারা বছর বিভিন্ন সংস্থা খোঁড়াখুড়ি করলেও বর্ষা এলে তার মাত্রা আরো বেড়ে যায়। তাতে অর্থ খরচ যেমন বেশি হয়, তেমনি জনদুর্ভোগও বেড়ে যায়। তবে এসব সংস্থার মধ্যে কবে একটি সমন্বয় হবে এবং নির্ধারিত একটি সময়ের মধ্যে এই রাস্তাগুলো খনন করা হবে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। অবশেষে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মত 6 বিশ্ব শক্তি। চুক্তির আওতায় স্বল্প মাত্রার পরমাণু কর্মসূচি চালাতে পারবে তেহরান। হঠাৎ করে লবণের দাম কমে যাওয়ায় কক্সবাজারের প্রায় 48,000 প্রান্তিক চাষি লোকসানের মুখে পড়েছেন। চাষিদের অভিযোগ, বিদেশ থেকে লবণ আমদানির জন্য একটি সিন্ডিকেট লবণের দাম কমিয়ে দেয় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেসিক বলছে, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের 70,000 একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অন্যতম নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ। রাত দিন পরিশ্রম করে এখানকার প্রায় 48,000 চাষি দেশের মোট চাহিদার প্রায় 95% লবণ উৎপাদন করে। চলতি মৌসুমে গত 3 মাসে জেলায় লবণ উৎপাদিত হয়েছে 7 লাখ মেট্রিক টন। কিন্তু হঠাৎ করে লবণের দাম কমে যাওয়ায় অনেকেই উৎপাদন বন্ধ রেখেছেন। লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ লবণ চাষিরা। জানুয়ারি মাসে 160 টাকা থেকে 180 টাকা লবণ বিক্রি করেছি, এখন হঠাৎ করে 100 টাকা লবণ বিক্রি হচ্ছে। প্যাকেটগুলো বিক্রি করতে আছে 27 টাকা থেকে 30 টাকা, আমরা লবণ বিক্রি করি এখন পাচ্ছি 2 টাকা থেকে 2.5 টাকা। পরিবার পরিজন নিয়ে খেতে পারছে না, এই পেশাচারের উন্নতি চলতে মাস্ট বি বাধ্য হবে। নানা অজুহাত দেখিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট বিদেশ থেকে লবণ আমদানির পায়তারা করছে বলে জানালেন লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির এই নেতা। লবণ শিল্প ধ্বংস করার জন্য বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি এরা পায়তারা করছে, এরা সিন্ডিকেট করে আমাদেরকে লবণের ন্যায্য মূল্য দিচ্ছে না। আমরা চাই সরকার মাঠ পর্যায়ে লবণ কিনে আমরা ন্যায্য মূল্য পাই। এদিকে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বলে জানালেন ডিসি কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের এই কর্মকর্তা। চাষিদেরকে যাতে উন্নত মানের লবণ তারা উৎপাদন করে এবং এই সমস্যাটার সমাধান হয়, তাই জন্য তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আশা করি যে তারা তাদের লবণের মূল্য পাবে। বিসিকের দেয়া তথ্য মতে কক্সবাজারের 7টি উপজেলার 70,000 একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। এবছর দেশে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে 16,58,000 মেট্রিক টন, আর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, কক্সবাজার। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংঘের বক্তব্য রেখেছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন। গতকাল বাংলাদেশ ও কাতার স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিক্সের যৌথ উদ্যোগে জাতিসংঘে আয়োজিত এক সভায় বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান সহযোগিতা ও উত্তর শীর্ষক মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যে অটিজম মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনের স্ত্রী বান সুনটেক, অটিজম স্পিক্সের প্রতিষ্ঠাতা সুজেন রাইট এবং বব রাইট। বাংলাদেশ সময় রাত 2টোয় জাতিসংঘের ওয়েব টেলিভিশন তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12 কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল মধ্যরাতে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে ব্রিফিংয়ে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান। প্রতিটি স্বর্ণের বারের ওজন 1 কেজি করে, এর বাজার মূল্য প্রায় 6 কোটি টাকা বলে জানান তিনি। হংকং থেকে আসা ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাঠের বাক্সের ভেতর ফ্যানের পাখার সাথে সোনার বারগুলো বাঁধা ছিল। এই ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা মহাপরিচালক।
উডেন বক্সের ওজন হচ্ছে 140 কেজি। এর ভিতরে ছিল টেবিল ফ্যান এবং তার ভিতরে ফলস সিলিং এর মাধ্যমে প্রায় 12 কেজি গোল্ড লুকায়িত অবস্থায় ছিল। সেগুলো আমাদের টিম অত্যন্ত ইন্টেলিজেন্টলি এবং চৌকসতার পরিচয় দিয়ে এই গোল্ডগুলো উদ্ধার করেছে। চট্টগ্রামে পাহাড় কেটে অবৈধভাবে গড়ে ওঠা 20টি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকাল 10টার দিকে জিইসি মোড় এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সিডিএ কর্মকর্তারা জানান, জিইসি এলাকায় পাহাড় কেটে ব্যবসায়ী প্রতিষ্ঠান স্থাপনের বিরুদ্ধে 2008 সালে মামলা চলে আসছে। দীর্ঘদিন তাদের এখান থেকে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পরও কোনো কাজ হয়নি। গতকাল উচ্চ আদালতের আদেশের পর এই উচ্ছেদ অভিযান চালায় তারা। এদিকে দোকানদারদের অভিযোগ, উচ্ছেদের বিষয়ে তাদের কোনো নোটিশ না দেওয়ার পাশাপাশি মালামাল সরিয়ে নিতেও কোনো সময় দেওয়া হয়নি। আমি ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই, আমার দোকান ভাঙবেন, আমার মালিক বিদেশে থাকার কারণে আপনারা মালিককে দেখাবেন বলতেছেন। আমি জানতে চাই আপনার কাছে কি কফি আছে যে কফির বলে আপনি দোকান ভেঙে দিবেন। ওনারা আমাদেরকে কোনো নোটিশ করে নাই, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন আগে ওনারা এসেই সরাসরি ভেঙে দিচ্ছে। অনুরোধ করলাম যে আমাদেরকে 2 দিন সময় দেন, আমরা মালগুলো সরাই। আমাদের মালিক বিদেশে, বিদেশ থেকে আসতে একটু আমরা দেখাই। আমরা একটা স্টোরটাই দেখাইছি, ওনারা এটা মানতে রাজি না। সবগুলোই অবৈধ। নির্মাণ বিধিমালা অনুসরণ করতে প্রত্যেকটা চট্টগ্রামবাসী বাধ্য, কিন্তু সে আমাদের আইনকে, আমাদের বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বারবার সে দেখিয়েছে যে একটা রিট করেছে, সেই রিটের কাগজটা দেখেই এটা করেছে। আদালত যখন আমাদের পক্ষে রায় দিয়েছে, স্বাভাবিকভাবে আমাদেরকে এই উচ্ছেদ অভিযানটা নিতে আমরা বাধ্য হয়েছি। বৈশাখ আসার আগেই রাজধানীতে ইলিশের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে দামও। বিক্রেতারা জানালেন, 4-5 দিনের ব্যবধানে 700 থেকে 800 গ্রাম ওজনের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে 9,500 টাকায়। এছাড়া শোল, বোয়াল, চিংড়ি সহ অন্যান্য মাছও বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন তারা। রাজধানীর সোয়ারীঘাট মাছ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। পহেলা বৈশাখে পান্তা ইলিশের রীতি উদযাপনে চৈত্রের শেষ থেকেই বাড়তে থাকে ইলিশের চাহিদা, আর বাজারের বাড়তি চাহিদার সাথে ধুম করে বেড়ে যায় দামও। এবারও রাজধানীর সোয়ারীঘাটে 700 গ্রাম ওজনের 1 হালি ইলিশ গত সপ্তাহের তুলনায় 1 থেকে 1,500 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 9,500 টাকায়। শুধু কি তাই, ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার পরও 200 গ্রাম ওজনের 1 হালি ইলিশ 400 টাকায় বিক্রির পাশাপাশি প্রতি হালি জাটকা বিক্রি হচ্ছে 170 টাকায়। ইলিশের তো খবর নাই, ইলিশের খবর নাই, মনে করেন যাই 2-1 টাকা প্রচুর দাম। ওজন 200 গ্রাম হবে এক একটা, হালি 400 টাকা হালি, আর এই বড়গুলো যেগুলো বেচছে ওগুলো 5,000 টাকা হালি বিচ্ছে। বিক্রেতারা জানালেন, 2 কেজি বা এর বেশি ওজনের 1 পিস ইলিশ বিক্রি করেছেন 14,000 টাকায়। তারা বলছেন, বৈশাখের আগ দিয়ে দাম আরো বাড়বে। 2 কেজি 300 ওজনের মাছ 14,000 টাকা বিক্রি হয়েছে, 14,000 টাকা 1 পিস। বাজারে অন্যান্য মাছের দামও বাড়তি। এর কারণ হিসেবে আড়তদাররা বলছেন, জলাশয়ের পানি শুকিয়ে যাওয়া আর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। রুই মাছ, মলা মাছ, সব বিভিন্ন ধরনের গুড়াগাড়ি মাছ, সব ধরনের মাছটির দাম বাড়ছে। কেজি প্রতি 10 থেকে 20 টাকা কেজি প্রতি দাম বেড়ে গেছে। এ বাজারে 1 কেজি বোয়াল 250 থেকে 300, গজার 250 থেকে 400, রুই 200, কাতলা 250, চিংড়ি 600, পাঙ্গাস 100 থেকে 110, তেলাপিয়া 120 আর মলা মাছ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে নানা প্রজাতির সাগরের মাছ। এটা আইলা মাছ, এটা 42 হয়ে যায়, 22 কেজি করে আইলা মাছ। আর কলম মাছের 20 কেজি 22 কেজি করে 1100 যায়। বর্ষা এলে মাছের দাম আবার কমতে শুরু করবে বলে জানালেন আড়ত মালিকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের চলচ্চিত্র উন্নয়নে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি চলচ্চিত্র সংক্রান্ত যাবতীয় নিদর্শনের বৈজ্ঞানিক সংগ্রহশালা হিসেবে ভূমিকা পালন করলেও এর রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলছেন, নতুন ভবনে সম্প্রসারিত হলেই সকল সমস্যার সমাধান হবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, চলচ্চিত্র সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নিতে হবে আরও নানামুখী ভূমিকা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। দেশের সোনার মাটিকে কলঙ্কিত হতে শিল্প মাধ্যমগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র। এটা আমাদের শুধু বিনোদিত করে এমনটা নয়, বরং সমাজ ও ব্যক্তি জীবনকে নানাভাবে প্রভাবিত করে। নির্বাক থেকে সবাক, সাদা থেকে রঙিন, বর্তমান বাংলা চলচ্চিত্রের নানা কালকে সংরক্ষণ করে চলছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। 1978 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে চলচ্চিত্র উন্নয়নে। আগারগাঁয়ে আমাদের নিজস্ব ভবন হচ্ছে,
এবং সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস তৈরি হচ্ছে, যেখানে আমরা চলচ্চিত্র সংরক্ষণ করে রাখি সেরকম আধুনিক ভল্ট তৈরি হচ্ছে। ফিল্ম আর্কাইভ শুধুমাত্র চলচ্চিত্র সংরক্ষণের দিকেই মনোযোগ না দিয়ে সংরক্ষণের পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো, যেমন জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা, নিয়মিতভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিল্ম আর্কাইভের উদ্যোগে একটি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা প্রকাশিত হয়, যা বাংলা ভাষায় প্রকাশিত অন্যতম সেরা পত্রিকা হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলা ভাষায় চলচ্চিত্র বিষয়ক জার্নাল আর কোথাও নেই, একমাত্র জার্নাল। এবং উপমহাদেশেও চলচ্চিত্র বিষয়ক প্রফেশনাল কোনো জার্নাল আর বের হয় না। সেই দিক থেকে এই জার্নাল খুব গুরুত্ব বহন করে। অতীতে ফিল্ম আর্কাইভ যেভাবে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রেখেছে, ভবিষ্যতে সেটা বজায় থাকবে বলে আশা করছেন চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। ফিল্ম আর্কাইভ কিন্তু অতীতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে আমরা যদি স্মরণ করি, আজকে আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করছি বাংলাদেশে, আমরা সবাই, আমি, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ, মানজারে হাসান মুরাদ, শামীম আক্তার, সবাই কিন্তু ওই কোর্সের ছাত্র ছিল। দেশের বিকল্প ধারা এবং নব্য ধারা চলচ্চিত্র নির্মাণে ফিল্ম আর্কাইভ আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু সিনেটর এডওয়ার্ড এম কেনেডি স্মরণে বোস্টনের জন এফ কেনেডি লাইব্রেরির পাশে স্থাপিত হল এডওয়ার্ড এম কেনেডি ইনস্টিটিউট ফর ইউনাইটেড স্টেটস সিনেট। এটি প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের আংশিক সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে প্রদর্শিত হচ্ছে এই ইনস্টিটিউটের দেয়ালে। প্রায় শতাধিক কংগ্রেসম্যান, সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে ইনস্টিটিউটটি উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাসাচুসেটস বে সংলগ্ন জন এফ কেনেডি লাইব্রেরির গা ঘেঁষে স্থাপিত এডওয়ার্ড এম কেনেডি ইনস্টিটিউট ফর ইউনাইটেড স্টেট সিনেট তৈরি করা হয়েছে মার্কিন সিনেটের নকশার আদলে। বিশ্ব মানবতার পক্ষে কাজ করা মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি, যিনি টেড কেনেডি নামে পরিচিত, তারই স্মরণে স্থাপিত এই প্রতিষ্ঠানেই গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক অধিকারের বিষয়ে জ্ঞান অর্জন করবে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব থেকে আসা শিক্ষার্থীরা। নতুন প্রজন্ম এখানে এসে জানতে পারবে কিভাবে নিপীড়িত মানুষকে রক্ষায় কাজ করে গেছেন তিনি। মার্কিন রাজনীতিতে নতুন প্রতিনিধি সৃষ্টিতে প্রতিষ্ঠান ভূমিকা রাখবে বলে আশা করছি আমি। টেড কেনেডি সকল রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। এডওয়ার্ড এম কেনেডির মতো নেতারাই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন মার্কিন সিনেটকে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তার লড়াকু জীবনের কথা স্মরণ করেন সাবেক রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাকিন, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কেনেডির অভাব অপূরণীয়। বন্ধুসম এই রাজনীতিক শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্ব মানবতার পক্ষে আজীবন ধরে কাজ করে গেছেন। তরুণ বয়সে এডওয়ার্ড এম কেনেডির সহচর্য পাই আমি। তার প্রভাবেই রাজনীতিতে আসি। তিনি একাধারে আমার শিক্ষক ও অভিভাবক। এডওয়ার্ড এম কেনেডি আজীবন নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন। এই প্রতিষ্ঠানটি তারই জীবন্ত সাক্ষী। যারা এখানে আসবেন তারা জানতে পারবেন তার আদর্শের কথা, তার কর্মময় জীবনের কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার বিরোধিতা করলেও সিনেটর এডওয়ার্ড এম কেনেডি 1971 সালের 1 এপ্রিল মার্কিন সিনেটে পাকিস্তানি বাহিনীর গণহত্যার নিন্দা করে বাংলাদেশিদের স্বাধীনতার পক্ষে জোর সমর্থন জানান। মুক্তিযুদ্ধের অবস্থা এবং শরণার্থী পরিস্থিতি সরজমিনে দেখতে বাংলাদেশের সীমান্তবর্তী রণাঙ্গন পরিদর্শন করেন এই নেতা। তার সেই অকৃত্রিম বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে এডওয়ার্ড এম কেনেডি ইনস্টিটিউট ফর ইউনাইটেড স্টেটস সিনেট প্রতিষ্ঠায় সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্পেনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা প্রদান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিজিটাল পাসপোর্টের জন্য অনলাইন আবেদন গ্রহণের মাধ্যমে মাদ্রিদে দূতাবাস কার্যালয়ে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে সর্বোচ্চ সেবা দিচ্ছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশও এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রবাসীদের সেবা দিতে বিশ্বের প্রায় সব দেশের দূতাবাসে এই কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক NM জিয়াউল আলম, দূতাবাস কর্মকর্তা নাবির সাফিউল্লাহ ও সাংবাদিক মিনহাজুল আলম মামুন সহ আরো অনেকে।
কারণ কিন্তু একটা রয়েছে। এর কারণ দেশের বাইরের খবর। টানা কয়েক দফা আলোচনা শেষে অবশেষে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে 6 বিশ্বশক্তি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুসানেতে টানা 8 দিন ব্যাপী আলোচনা শেষে চুক্তির ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানান ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিক মোঘেরিনি। চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ 2/3 কমাবে, বিনিময়ে ইরানের বিরুদ্ধে জারি করা সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে 6 বিশ্বশক্তি। এদিকে এই সমঝোতাকে ঐতিহাসিক উল্লেখ করে শিগগিরই চূড়ান্ত চুক্তি সইয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরান তাদের পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে 6 বিশ্বশক্তি, যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইরান। টেনিসের খবর। ডেভিড ফেরারকে হারিয়ে নোভাক জোকোভিচ এবং কেই নিশিকোরিকে হারিয়ে মায়ামি ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন জন ইসনার। এছাড়া নারী এককে সিমোনা হ্যালেপকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছেন 7বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে কষ্টার্জিত জয়ের পর কোয়ার্টার ফাইনালের শুরুটাও ভালো হয়নি জোকোভিচের। প্রথম সেটে 4-1 গেমে এগিয়ে যান ডেভিড ফেরার, তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেননি আসরের বর্তমান চ্যাম্পিয়ন জোকো। প্রথম সেট 7-5 গেমে জিতে এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত 7-5 গেমের জয়ের পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত হয় 4বারের চ্যাম্পিয়ন জোকোভিচের। অপর কোয়ার্টার ফাইনালে জাপানের কেই নিশিকোরিকে বিপক্ষে সহজ জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের তারকা জন ইসনার। মাত্র 70 মিনিটে 6-4, 6-3 গেমে জয় তুলে নিয়ে জোকোভিচের বিপক্ষে সেমির লড়াই নিশ্চিত করেন আসরের 22তম বাছাই ইসনার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রাম সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস কমিশনের। রাজধানীতে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুড়ি করায় দুর্ভোগে নগরবাসী, এখতিয়ার না থাকায় তদারকি করতে পারছে না সিটি কর্পোরেশন। লবণের দাম হঠাৎ কমায় কক্সবাজারের 48,000 প্রান্তিক চাষি লোকসানের মুখে, সিন্ডিকেটের কারসাজির অভিযোগ। এবং বৈশাখের আগেই রাজধানীতে বেড়ে গেছে ইলিশের দাম, প্রতি হালি বিক্রি হচ্ছে 9,500 টাকা পর্যন্ত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।